আমরা কাজ চালিয়ে যাব। কে কে আছে আমার সাথে? আমরা সবাই হাত তুললাম যে আমরা আছি আপনার সাথে। আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা যখন কাজ শুরু করলাম 2020 সালের 31 অক্টোবর তলবি সভার মাধ্যমে আমরা নতুন করে একটি বোর্ড গঠন করলাম। সেই বোর্ড যখন কাজ শুরু করলো তখন আমাদের 3টা মোটো ছিল, 3টা দায়িত্ব নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম যে আমাদের এই কোম্পানির নামে যেহেতু মামলা নাই, বাট আমাদের 2টা কোম্পানির নামে যেহেতু মামলা, আমরা এই মামলা প্রাতিষ্ঠানিকভাবে চালাবো। আরেকটা, আমাদের সম্পদ, আমাদের কোম্পানির যে সম্পদ যেখানে আছে আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে এনে এই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের দায় শোধ করব। 3 নম্বর, আমাদের সবচেয়ে যে বড় পাওয়া এবং চাওয়া সেটা হলো আমাদের কর্মসংস্থান ফিরিয়ে আনব। এই 3টা মোটো নিয়ে আমরা যখন সামনে এগিয়ে গেলাম, প্রথমে তাহলে আমাদের সম্পদ, আমি কিন্তু কিছু নাম ধরে বলতে হবে, আপনারা যদি কেউ দুঃখ পান, কষ্ট পান, তাহলে আমাকে অন্তত মাফ করবেন, যেহেতু আমাকে একটা দায়িত্ব দিচ্ছে, একটা পিরিয়ড দিচ্ছে, এই পিরিয়ডের কথাগুলো বলতে হবে এবং আমি অনুরোধ করব আপনারা একটু শুনবেন দয়া করে। আমরা প্রথমেই আরজিসিতে গেলাম আমাদের বোর্ডকে নিবন্ধন করার জন্য। আরজিসিতে আমরা ফাইল সাবমিট করলাম, সেখান থেকে কোনো প্রত্যুত্তর পেলাম না। আমরা বৈশাখী টেলিভিশন আমাদের সম্পদ, আমরা আপনারা সবাই জানেন 98.27% মালিকানা আমাদের। আমরা সেখানে চিঠি দিলাম, সেখানে যিনি পরিচালনা আছেন উনি আমাদেরকে নাকি বলে দিল চিঠির মাধ্যমে, আমাদেরকে উনি চিনেই না। আপনারা জানেন একটা মিডিয়া একটা দেশের সরকারের আয়না স্বরূপ, সেখানে কোনো বিদ্রোহ, কোনো গন্ডগোল করা যাবে না। তাই আমরা সেদিকে না গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব। ওনাকে চিঠি দিলাম, আপনি যদি আমাদেরকে না চিনেন, আমাদের মালিকানা হয় আমাদেরকে ফিরিয়ে দেন, নচেত আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব। তো উনি কোনোভাবেই আমাদের কথায় কর্ণপাত করলো না। পাশাপাশি আমরা আরজিসিতে আবার গেলাম, একে একে 3 বার চিঠি দিলাম, তারা কোনো প্রত্যুত্তর না করাতে ওনাদের কাছে আবার গেলাম যে হয় আপনারা আমাদেরকে মনোনীত করবেন, অথবা আপনি আমাদেরকে লিখিত মাধ্যমে জানিয়ে দেন, আমরা আপনাদেরকে দিব না। এখন তারা কোনোটাই করবে না। বললাম কেন, আমাদের উপরে এই খর্গ কেন? ওনার কোনো প্রত্যুত্তর করলো না। তো বললাম বাধ্য হয়ে আমরা কিন্তু আমাদের মুরব্বীদের কাছে বিচার দিতে বাধ্য হবে। আমি মুরব্বী বলতে মাননীয় হাইকোর্টকে বোঝাচ্ছি। তো বললাম তাই করেন। আমরা গেলাম হাইকোর্টে। ভাই কথা তো দুঃখের, সময় কিন্তু একটু লাগবে। আমি উপস্থাপক ভাইকে বলবো অন্তত আমাকে একটু সময় দিয়ে। সেখানে কিন্তু একটা চিঠি দেওয়ার পরে বেশ কিছুদিন সময় যায়, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষার যন্ত্রণা যে কত কঠিন আপনারা নিশ্চয়ই সবাই জানেন। অপেক্ষা করতেছি, হাইকোর্টে আবেদন করলাম। আবেদন দ্যাট মিনস আমরা কিন্তু একটা রিড করলাম। পাশাপাশি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ যেহেতু আমাদেরকে চিনে না, আমরা কোম্পানি বেঞ্চে মামলা করলাম, যে মামলাটা 308 নম্বরটা মনে রেখেন। সেখানে মামলা করলাম আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং বিগত এই 10 থেকে 12 বছর ওনারা যে একা একা খাইছে, ওনারা আমাদেরকে কোনো রকমের হিসাব নিকাশটা পর্যন্ত দিচ্ছে না, আমাদেরকে এই হিসাবটা দেওয়া হোক। মাননীয় হাইকোর্ট সুন্দর কথা সব শুনলো। বেশ কয়েকটা হিয়ারিং এর পরে একদিন উনি রায় দিবেন। রায়ের আগে উনি জিজ্ঞাসা করলো এই বৈশাখী টেলিভিশনের মালিকানায় কে? তখন মালিক খুঁজে পাওয়া গেল 2 জন। একজন ডেস্টিনি 2000 লিমিটেড, যার শেয়ার মালিকানা 98.27%, আর একজন মিস্টার টিপু আলম, যার 1.73% এর মালিক। তো বিশ্বাস করবেন মাননীয় বিচারপতি সাহেব সেই বললেন যে 1.73% এর মালিক, অথচ 98.27% মালিক যে নাকে দড়ি দিয়ে ঘুরেছে, বিষয়টা তো নিঃসন্দেহে হাস্যকর। আমি এটা একটু দেখব। তো যাই হোক, উনি যখন রায় দিবেন, রায়ের আগে আবার এই ডেস্টিনির ফাইল তলব করলেন। সেই কিছুক্ষণ আগে যেটা বললাম,
আমাদের মামলা সুপ্রিম কোর্টের সেই ফাইল তলব করে উনি দেখলো সত্যি সত্যি আমাদের মালিকানা ওখানে আছে। সেখান থেকে বলল তাহলে ডেস্টিনি তো বন্ধ আছে, ডেস্টিনির কার্যক্রম যেহেতু চলতেছে না, এবার আসেন তাহলে ডেস্টিনি ঠিক করি, আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে আসেন। আমাদের মাননীয় আইনজীবী ব্যারিস্টার মাইনুল হোসেন সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম, যেটা আসলে উনি কত সহ্য করছে তা ভাষা ব্যক্ত করতে পারবো না। কারণ হলো আপনারা জানেন উকিলের ফি না দিলে উকিলরা সাধারণত কথা বলে না। বিট্টু একমাত্র ব্যক্তি দেখলাম ওনাদেরকে ফি না দিতে পারলেও মাইনুল হোসেন সাহেব আমাদের সাথে সবসময় কাজ করে যাচ্ছে, অদ্যাবধিও কাজ করছে আমাদের একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে। তো যাই হোক, সেখানে আমরা যখন আবেদন করলাম, এখন আমাদের শেয়ার হোল্ডার আপনারা জানেন 49 জন, কে কোথায় আছে, আমরা যাদেরকে সামনে পেলাম মাত্র 16 জন না 17 জন মিলে আমরা আবার আবেদন করলাম। সেই আবেদনের প্রেক্ষিতে আজকের এই 19 জনের একটি বোর্ড করে দিল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিল 6 জন, আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর দিল 13 জন, এই টোটাল 19 জন বিচারপতি মাইনুল হোসেন সাহেবের নেতৃত্বে বোর্ড গঠন করে দিল। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিমধ্যে মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে। আমরা যখন আরজিএসসিতে গেলাম, আরজিএসসির কিন্তু আমাদের নথিটা কোনোভাবেই অনুমোদন দিল না। মাঝখানে আমরা করলাম ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যখন সিটি কর্পোরেশনে আবেদন করলাম, সেই সিটি কর্পোরেশন আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন বলে দিল যেই হোল্ডিং নাম্বার আপনাদের অ্যাড্রেসটা করবেন সেই হোল্ডিং নাম্বারের ট্যাক্স এটা আপডেট থাকতে হবে। এখন হোল্ডিং নাম্বার আমরা দেখলাম আলিস সেন্টারটাই আমাদের জন্য প্লেস। আলিস সেন্টারের 3টা ফ্লোর, এই হোল্ডিং যদি বলতে যাই ট্যাক্স, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন কি করব? এমনিই তো রক্ত শূন্যতায় ভুগছি। আমরা বুদ্ধি করে একটা পন্থা বের করলাম, একটা ফ্লোরের ট্যাক্স দিয়ে আমরা ওই ফ্লোরটাকে ইউজ করবো আমাদের হেড অফিস হিসাবে। আমরা সেখানে মোটা অঙ্কের একটা ট্যাক্স পরিশোধ করে সরকারি সম্পূর্ণ নিয়ম এবং বিধি মেনে আমরা ট্রেড লাইসেন্স করলাম। ট্রেড লাইসেন্স করার ঠিক 1 সপ্তাহের মাথায় একটি চিঠি পেলাম। তখন ওই বোর্ডের চেয়ারম্যান ছিলাম আমি। যখন ট্রেড লাইসেন্সটা করতে দিলাম, চিঠি পেলাম আমাদের এই ট্রেড লাইসেন্স করতে গিয়ে নাকি তঞ্চকতা খুঁজে পেলাম। তঞ্চকতা বুঝি না, ডিকশনারি খুঁজলাম তঞ্চকতা কি। তো যাই হোক, আপনাদের মতো বিজ্ঞজনদের কাছে যখন পাইলাম তঞ্চকতা, আমরা আবেদন করলাম। ওনারা বললো যে না, আপনাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটাও বলে না। তো শুনতে শুনতে শুনলাম আমাদের প্রতিষ্ঠান আমাদের উপরে খরচ চালাচ্ছে। আমি বৈশাখী টিভির কথা বলছি। আবার হাইকোর্টে করলাম রিটের রুল জারি করে দিল, তাদেরকে কেন ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। অনেক হিয়ারিং এর একটি পর্যায়ে আমরা সেই ট্রেড লাইসেন্স রিনিউ করতে সক্ষম হলাম। যখন সেই রায়ের কপি নিয়ে সিটি কর্পোরেশনে গেলাম, সেখানেও আবার গড়িমসি। বিশেষ করবেন 6 মাস পর্যন্ত আমাদের এই স্টাফরা দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে ফাইল অনেক বড় হয়ে লাস্টে সিটি কর্পোরেশন আমাদেরকে ট্রেড লাইসেন্স দিতে বাধ্য হলো। আমরা ট্রেড লাইসেন্সের সহযোগিতা নিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করলাম। সেখানেও আবার করবো এই বৈশাখী টিভি গিয়া তাদেরকে বলল আমাদের নামে মামলা আছে, আপনারা কেন করলাম। ডেস্টিনি সমাজে একটা আতঙ্ক, কোনোভাবেই বুঝাইতে পারছি না, কোথাও গিয়ে পাচ্ছি না। আজকে স্মরণ করতে বাধ্য হচ্ছি আমাদের তৎকালীন সিও ডক্টর শামসুল হক ভূঁইয়া স্যারের কথা। ওনার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। সেই গানটি আবারও মনে পড়ে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে। দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। তৎকালীন আইনমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বাণিজ্য মন্ত্রী, তৎকালীন তথ্যমন্ত্রী, বিশাল ইতিহাস ভাই, সংক্ষেপে শেষ করাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। দাঁড়ে দাঁড়ে ঘুরে তখন পেলাম না আমরা সুবিচারটা এই তৎকালীন সরকারের কাছে।
তো যাই হোক, আমরা সেই পদ্মা ব্যাংকে অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তখন চাপে পড়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিচারপতি মাইনুল হোসেন সাহেব উনি পদত্যাগ করলো, আবার শূন্যতায় পড়ে গেলাম। আসলে সেখান থেকে মিস্টার ফখরুদ্দিন সাহেব, উনিও একটা না দুইটা মিটিং করলো, আবার উনিও পদত্যাগ করলো। চলে আসলাম আমার আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতি না, উনি যে শুভ উদ্বোধন ঘোষণা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া সাহেব। ওনার নেতৃত্বে যখন উনি চেয়ারম্যান হয়ে আসলো, ওনার নেতৃত্বে রইল তিনজন। সেই তিনজন মিস্টার আহমেদ মুশফিক আনাম আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এবং ইকবাল জামাত যিনি সূচনা বক্তব্য দিয়ে গেলেন। এই তিনজন মিলে আমাদেরকে সাথে নিয়ে আজকের এই আয়োজনটা করলো। ওনারাই আজকে এই বিজনেসটা চালু করার পিছনে ওনাদের সবচেয়ে বেশি অবদান। ওনাদের জন্য আমি একটি করতালি আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, দুঃখের কথা বলতে গেলে অনেক বলতে পারবো, উপস্থাপক কাছে এসে দাঁড়িয়ে গেছে, বলাটা এখানেই ক্ষান্ত করি। সত্যিকার অর্থেই তৎকালীন কথা যদি বলি, আমি আমার নিজের মামলার কথা কিন্তু বলেই নেই। 2020 সালে আমরা যখন বোর্ড গঠন করি, 2021 সালে যখন চিঠি দিলাম বৈশাখীতে, বৈশাখী আমার বিরুদ্ধে আবার তৎকালীন সেক্রেটারি সাহেব এই দুজনের বিরুদ্ধে করলো মামলা। খাটতে হলো জেল। কোথায় যাব? ওই যে সুবিচার তো কোথাও পাচ্ছি না। আমাদের সেক্রেটারি সাহেব জেল খেটে বের হলো। আমি আর হয়তো আপনাদের দোয়ায় জেল খাটা লাগলো না, কিন্তু আমার তো জামিন নিয়ে আসতে হলো। মামলা বর্তমানেও চলমান। এভাবে করে যখন এগিয়ে যাচ্ছি, আজকের এই তিনজনের সমন্বয়ে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। শুধু আজকের এই দিনে যাদেরকে স্মরণ করতে হয়, আমি তাদেরকে স্মরণ না, শুধু তাদেরকে মুক্তির দাবিও বর্তমান সরকারের কাছে জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি স্মরণ করছি সেই মহান ব্যক্তিদের, যেই 5 জন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্ল্যাটফর্ম, আজকের আমাদের কর্মসংস্থান, যেটা আজকের নবদিগন্তের সূচনা আজকে হচ্ছে। আমি সেই আলহাজ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিকুল আমিন, গোফরানুল হক, সাইদুর রহমান এবং শবন ভাই, সকলের মুক্তি এই সরকারের কাছে দাবি করছি। যদি এই সরকার, আমি শুধু বলবো না এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার। এই নিরপেক্ষ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের সেই আগের ম্যানেজমেন্টকে মুক্তি দিন, তাহলেই আমরা ফিরে পাবো আমাদের কর্মসংস্থান, আমরা দেশ ফিরে পাবে, এই দেশ বেকার মুক্ত একটি দেশ, এবং গভর্নমেন্ট ফিরে পাবে। আমাদের দ্বারা যে ট্যাক্স দিচ্ছি, আমাদের অনেক ভাইয়েরা বলে গেছে, কেউ বলছে 408, 420 বা 400 কোটি টাকার তো বেশি। আমরা সেই পরিমাণ ট্যাক্সও গভর্নমেন্টকে দিতে যাচ্ছি। আমরা স্বচ্ছতার সহিত বিজনেস করতে চাই, আমরা আমাদের মুক্তি চাই। আমাদের মুক্তির মাধ্যমেই এই দেশ এগিয়ে যাবে, এই ডেস্টিনি এগিয়ে যাবে, আমরা মুক্ত হব ইনশাল্লাহ। সেই শুভ প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমরা আবার ডেস্টিনিকে বিশ্বাস করিয়ে আমরা ব্যবসা করব, আমরা এগিয়ে যাব, সেই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তালি হবে একটা উপর থেকে, উপরে সবাই ঝুলিয়ে আছে বোধ হয়। এত চমৎকার এবং ঐতিহাসিক ঘটনা সম্বলিত বক্তব্যের জন্য জোরে করতালি এবং জনাব জাকির হোসেন কিসলু স্যারকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ শুধু শুনলাম, এবার একটু ভিন্ন পর্বে আমরা প্রবেশ করতে চাই। কত মিছিল মিটিং, রাজনীতির খেলা, কত সরকার, কত দল, পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি, বুকে নিয়ে এক নদী বল। এই যে বুকে বল, এই বলটা আবার নতুন করে এই বোর্ড আসার পরে মাননীয় বোর্ড চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের নেতৃত্বে যিনি নতুন করে ডেস্টিনিকে আসার আলো দেখাচ্ছেন, জনাব ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ আশরাফুল আমিন স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের স্বপ্ন নবযাত্রার ডেস্টিনি 2022 থেকে বর্তমান পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা। জনাব আশরাফুল আমিন স্যারের জন্য করতালি চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন
সাংবাদিকবৃন্দ, দেশের বিভিন্ন প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ডেস্টিনি পরিবারের ডেস্টিনি যোদ্ধারা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের দিনটি নিঃসন্দেহে আমাদের মাঝে একটি আনন্দের দিন। আমরা 25 বছরে পদার্পণ করেছি, কিন্তু এই আনন্দের অভিব্যক্তিটা, বহিঃপ্রকাশটা আমাদের মাঝে নাই। একটা প্রাণের অভাব, দেহে জান আছে কিন্তু দেহে প্রাণ নাই, আর সেই প্রাণটাই হচ্ছে জনাব মোহাম্মদ রফিকুল আলম। সেই প্রাণটাই হচ্ছে আলহাজ মোহাম্মদ হোসেন, সেই প্রাণটাই হচ্ছে ফখরুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন আহমেদ স্বপন। আমি আমার কর্মজীবন শুরু করেছি এই ডেস্টিনি দিয়ে। পুরাতন ঢাকায় পড়াশোনা করতাম, ছোট থেকে বড় হচ্ছি, স্বপ্নটা খুবই সীমিত ছিল। বাবার গাড়ি ছিল, বাট নিজে গাড়ি কিনবো কখনো স্বপ্ন দেখতাম না, কারণ সেই স্বপ্ন দেখার সাহস আমার মাঝে ছিল না। একদিন একটি প্রোগ্রামে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আমাকে নির্দেশ দিলেন যে একটা প্রোগ্রামের আয়োজন করো, যে প্রোগ্রামের নাম হবে ড্রিম নাইট। তো বললাম, এই প্রোগ্রামে কি হবে? বললো, আমরা স্বপ্ন দেখব। তাই বললাম, স্বপ্ন দেখবো মানে? বলে, আমরা সেদিন মন খুলে স্বপ্ন দেখব, বাংলাদেশের সবচেয়ে সুন্দর হলে প্রোগ্রামটার আয়োজন করে। তখন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সবচেয়ে সুন্দর হল রুমটা ভাড়া নিলাম স্বপ্ন দেখার জন্য। সেদিন একটি বাক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার। আমি সেদিন প্রথম জানতে পেরেছিলাম, উপলব্ধি করতে পেরেছিলাম যে আসলে স্বপ্ন দেখা কোনো ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। হলের মানুষগুলো স্বপ্ন দেখা শুরু করলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্বপ্ন দেখলেই কি স্বপ্ন বাস্তবায়ন হবে? বলে, আগে তুমি দেখো। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা আপনাদেরকে বলি, সেই যে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, আজও সেই স্বপ্নের মধ্যেই আছে। যদি বলেন স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল, আমি বলবো অবশ্যই বাস্তবায়ন হয়েছিল। এবং স্বপ্ন বাস্তবায়ন হয়, আমি বলবো স্বপ্ন বাস্তবায়ন হয়, তার উৎকৃষ্ট প্রমাণ আজকের এই অনুষ্ঠান। স্বপ্ন দেখেছি, স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, এবং যেহেতু স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে শিখেছি, তাই এখনো মানুষকে স্বপ্ন দেখাবো, আগামী দিনেও মানুষকেও স্বপ্ন দেখাবো। কারণ স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার। তবে তিনি আরেকটি সূত্র দিয়েছিলেন যে কাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তিনি বলেছিলেন, কারো দ্বারা তোমার স্বপ্ন চুরি হতে দেবে না। যদি তোমার স্বপ্ন চুরি হয়ে যায়, তাহলে
তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না। সেই তত্ত্বকে, সেই সূত্রকে বিশ্বাস করে ডেস্টিনিকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে লালন করে আজও বেঁচে আছি। আমাদের স্বপ্ন কি চুরি হয়েছে? আমরা কি আমাদের স্বপ্ন চুরি হতে দেব? তাহলে ইনশাআল্লাহ ডেস্টিনি বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। অনেকেই প্রশ্ন করেন ডেস্টিনি বন্ধ হয়েছে কেন? কেউ তথ্য বিভ্রাট, কেউ ষড়যন্ত্র। আমি বলবো, যে প্রতিষ্ঠানটি 2001 সাল থেকে 2013-12 সাল পর্যন্ত 5,000 কোটি টাকা লেনদেন করেছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই 5,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছে। যে টাকাটার মধ্যে 1900 কোটি টাকা ছিল ডিস্ট্রিবিউটরদের কমিশন। আমার বিশ্বাস এখানে আপনারা সবাই সেই কমিশনটা পেয়েছেন। 408 কোটি টাকা ছিল ভ্যাট ট্যাক্স, সিএসআর, কর্মচারী বেতন, প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, 1800 কোটি টাকার সম্পদ ক্রয়, সবকিছুই কিন্তু ওই 5,300 কোটি টাকার মধ্যেই ছিল। অথচ আইন অন্ধ, অন্ধের মতোই আমরা অবিচারের শিকার হলাম, আমরা বৈষম্যের শিকার। আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সশ্রদ্ধ চিত্তে সেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের আত্মত্যাগের মাধ্যমে একটি সরকার গঠন করেছে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই দেশে কাজ করছে। তাদের এই আত্মত্যাগ এর ফসল 16 কোটি মানুষ যেমন পেয়েছে, ঠিক তেমনই পেয়েছে ডেস্টিনি পরিবারের এই 45 লক্ষ মানুষ। ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে সাথে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে এই সরকার বৈষম্যহীন একটি সরকার। ডেস্টিনির 45 লক্ষ মানুষ আর বৈষম্যের শিকার হবেন না। এবং এই তত্ত্বকে, এই বিশ্বাসকে বাস্তব রূপান্তর করেছেন আদালত কর্তৃক নিযুক্ত বোর্ড পরিচালকগণ। আমি আজকের দিনে সশ্রদ্ধ চিত্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ডেস্টিনির 2.5 কোটি মানুষ তাদেরকে আজীবন স্মরণ রাখবে। সেই আজকের বোর্ড পরিচালক জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলার গর্বিত সন্তান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বোর্ড কর্তৃক নিযুক্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মুশফিক আনাম এবং ইকবাল জামান সাহেব। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি একটা আকুতি নিয়ে, একটা আবেদন নিয়ে, আমাদের একটা চাওয়া নিয়ে। আমাদের আবেদন ছিল যে ডেস্টিনির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের কি কোনো অভিযোগ আছে? ডেস্টিনি দ্বারা আমরা প্রতারিত নই, ডেস্টিনি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত নই। আমরা আমাদের ম্যানেজমেন্টকে আমাদের মাঝে ফিরে চাই। এই মামলাটার পুনঃ তদন্ত হোক, এবং পুনঃ তদন্ত হলে নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে ডেস্টিনি কারোর সাথে প্রতারণা করেনি। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভ্রান্তি ছিল, কারণ সকল প্রতিষ্ঠান সকল পদ্ধতিকে যথাযথভাবে প্রয়োগ করে না। কিন্তু এই কথা সত্য, মাল্টি লেভেল মার্কেটিং একটি স্বীকৃত বিপণন পদ্ধতি, যার প্রমাণ 2013 সালে বাংলাদেশ সরকার
মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিংকে বাংলাদেশের স্বীকৃত একটি বিপণন পদ্ধতি হিসেবে ঘোষণা করেছে। কিন্তু অবাক বিষয় হচ্ছে যে 2013 সালে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর আইন প্রণীত হলেও মুক্ত হয়নি ডেস্টিনি, মুক্তি পায়নি ডেস্টিনি 2000 লিমিটেডের পরিবারের সদস্যরা, কর্মসংস্থান ফিরে পায়নি ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ মানুষ। আজকে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, 2008 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর যে কংগ্রেস বা অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে অনুষ্ঠিত, সেই অনুষ্ঠানে তিনি কিনোট স্পিকার হিসেবে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য প্রদান করেছেন। তিনি তার বক্তব্যে গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট যেমন একটি দেশের একেবারে রুট লেভেলের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে একটা সহায়ক কনসেপ্ট হিসেবে কাজ করে, উদ্যোক্তা তৈরির কারখানা হিসেবে কাজ করে, তিনি তার বক্তব্যে অকপটে স্বীকার করেছেন এইরকম আরেকটি পদ্ধতি হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, যেটা মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের